কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের আলোচনাতে আমরা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএস সম্বন্ধে মৌলিক ধারণা সম্বন্ধে জানব, যে জিআইএস কি, এর কাজ কি, এর বিভিন্ন কম্পোনেন্ট, এলিমেন্ট ইত্যাদি সম্বন্ধে জানব। এবং আজকের ভিডিওতে আমরা ডাটা স্ট্রাকচারটা সম্বন্ধেও জেনে যাব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর আগের ভিডিওতে আমি এফসিসির সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং তোমাদের একটা প্লেলিস্ট বানানো হয়েছে, যে প্লেলিস্টে থার্ড সেমিস্টার জিওগ্রাফি মেজরের আজ পর্যন্ত যতগুলো ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো একসঙ্গে আছে। তো প্লেলিস্টের লিঙ্কটা আমি তোমাদের ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেই প্লেলিস্টটা দেখে তোমরা বিভিন্ন যে সাজেশন দেওয়া রয়েছে, ক্লাস দেওয়া রয়েছে, ইত্যাদি সমস্ত ভিডিওগুলো তোমরা এক জায়গায় পেয়ে যাবে, তোমাদের আলাদা জায়গায় খুঁজতে যেতে হবে না চ্যানেলে। তো সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো এবং আজকের আলোচনাটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং তোমাদের কোনো ধরনের যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও বা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপেও তোমাদের জানাতে পারো, অথবা তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে সেটা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে সেটা নিতে পারো। তো আজকে শুরু করছি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএস। তো এই জিআইএস বিষয়টা কি আমরা জানবো। তো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএস এর আমরা প্রথমে বাংলাটা জেনে নিই। ভৌগোলিক তথ্য ব্যবস্থা। এই ভৌগোলিক তথ্য ব্যবস্থা কি? প্রথমে আমরা ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা জিআইএস সম্বন্ধে একটু সংজ্ঞা স্বরূপ জেনে নেব। তো ভৌগোলিক তথ্য ব্যবস্থা হলো মানুষ, ম্যান প্লাস কম্পিউটার ব্যবস্থার সম্মিলিত একটি ব্যবস্থা, যা জিওগ্রাফিক্যাল জিওগ্রাফিক্যাল ডাটা বা ইনফরমেশনকে ব্যবস্থাপনা করে বা কালেক্ট করে, সংরক্ষণ করে, সেগুলোকে ভিজুয়ালাইজেশন করে। এই বিষয়টা হচ্ছে জিআইএস বা ভৌগোলিক তথ্য ব্যবস্থা। মানে ভৌগোলিক তথ্য ব্যবস্থা হলো মানুষের দ্বারা এবং কম্পিউটারের দ্বারা একসঙ্গে কাজ করা এমন একটি ব্যবস্থা যা জিওগ্রাফিক্যাল ডাটা বা ইনফরমেশনকে ব্যবস্থাপনা করে। এবার এই জিওগ্রাফিক্যাল ডাটা কি? এই যে পৃথিবী, এই পৃথিবীর বিভিন্ন যে ইনফরমেশন রয়েছে সেগুলোকেই বলা হয় জিওগ্রাফিক্যাল ডাটা। যেমন কোথায় পাহাড় রয়েছে, কোথায় পর্বত রয়েছে, কোথায় মালভূমি রয়েছে, কোথায় সমভূমি রয়েছে, কোথায় শহর রয়েছে, কোথায় গ্রাম রয়েছে, কোথায় নদী রয়েছে, কোথায় সমুদ্র রয়েছে, কোথায় কতটুকু তাপমাত্রা, কোথায় কম তাপমাত্রা, কোথায় বেশি তাপমাত্রা, কোথায় কোন ধরনের মৃত্তিকা পাওয়া যায়, তারপরে কোথায় কোন ধরনের গাছপালা পাওয়া যায়, কোথায় ধান চাষ হয়, কোথায় গম চাষ হয়, তারপরে কোন জায়গায় জনসংখ্যা কতটুকু রয়েছে, এই ইত্যাদি সমস্ত ডাটাগুলিকে বলা হয় জিওগ্রাফিক্যাল ডাটা। এই যে ডাটাগুলিকে, এই ডাটাগুলিকে ব্যবস্থাপনা যেই ব্যবস্থার মাধ্যমে করা হয় বা যেই সিস্টেমের মাধ্যমে করা হয় সেটাকেই বলা হয় জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এবার এই জিওগ্রাফিক্যাল ডাটা বিষয়টাকে আমরা দুটি ভাগে ভাগ করে জানবো। জিওগ্রাফিক্যাল ডাটা বা ইনফরমেশনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে স্পেশিয়াল ডাটা এবং আর একটা হচ্ছে নন স্পেশিয়াল এবং অ্যাট্রিবিউট ডাটা। নন স্পেশাল বা অ্যাট্রিবিউট ডাটা। তো এই স্পেশাল ডাটা এবং নন স্পেশাল ডাটা এই দুটো বিষয় কি? স্পেশাল ডাটা হচ্ছে কোনো ধরনের স্পেশাল ফিচার বা যার ভৌগোলিকভাবে নির্দিষ্ট স্থানাঙ্ক রয়েছে, নির্দিষ্ট জায়গায় উপস্থিত রয়েছে, তারপরে যার নির্দিষ্ট ল্যাটিটিউড রয়েছে, লঙ্গিটিউড রয়েছে, অল্টিটিউড রয়েছে, এই বিষয়গুলোকে বলা হয় স্পেশাল ডাটা। এবং স্পেশাল ডাটাগুলির বৈশিষ্ট্যগুলোকে যেই ডাটা বিশ্লেষণ করে সেগুলোকে বলা হয় নন স্পেশাল বা অ্যাট্রিবিউট ডাটা। বিষয় দুটো একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্ট হচ্ছে একটা স্পেশাল ডাটা বা স্পেশাল ফিচার বা স্পেশাল বৈশিষ্ট্য বা স্থানিক বৈশিষ্ট্য। এবার এটা নিজে হচ্ছে একটা স্পেশাল ফিচার
স্পেশাল ফিচার, কিন্তু এই স্পেশাল ফিচারের একটা বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য? এটা দেখা যাচ্ছে এটার উচ্চতা হচ্ছে 8,850 মিটার। তাহলে মাউন্ট এভারেস্ট নিজে হচ্ছে একটা স্পেশাল ফিচার, এবং মাউন্ট এভারেস্টের বৈশিষ্ট্যকে যেই ডাটা বিশ্লেষণ করছে, বৈশিষ্ট্য হিসেবে এখানে কি বলা হয়েছে? এখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8,850 মিটার বা 8,852 মিটার। এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে এই মাউন্ট এভারেস্টের নন স্পেশাল ডাটা বা অ্যাট্রিবিউট ডাটা। তাহলে বুঝতে পারলে যে স্পেশাল ডাটা এবং নন স্পেশাল ডাটা কাকে বলে। স্পেশাল ডাটা মানে হচ্ছে যেই মানে স্থানিক বৈশিষ্ট্য, মানে যার যেটি অবস্থান করছে, যেটা রিয়েলে দেখা যায়, সেটাকে বলা হয় স্পেশাল। এবং নন স্পেশাল মানে হচ্ছে স্পেশাল ডাটাগুলির বৈশিষ্ট্যকে যেই ডাটা মানে বিশ্লেষণ করে। যেমন আরো উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ধরো রয়েছে ভারতের থর্মরূভূমি রয়েছে, এবং ভারতের রয়েছে হিমালয় পর্বতমালা রয়েছে। এবার কি হিমালয় পর্বতমালাতে কিছু কিছু জায়গায় দেখা যায় -10 ডিগ্রি, -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবার দেখা যাচ্ছে থর মরুভূমিতে কি হচ্ছে, থর মরুভূমিতে দেখা যাচ্ছে যে উষ্ণতা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি থর মরুভূমি এবং এভারেস্ট পর্বত মানে হিমালয় পর্বতমালা, এই দুটো বিষয় হচ্ছে স্পেশাল বৈশিষ্ট্য, স্পেশাল ডাটা। কিন্তু এই যে তাদের উষ্ণতাটা, তাদের উষ্ণতার যে পার্থক্য, এটাই হচ্ছে নন স্পেশাল ডাটা বা অ্যাট্রিবিউট ডাটা। যে থর মরুভূমির উষ্ণতা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, এবং হিমালয় পর্বতমালা যুক্ত অঞ্চলের উষ্ণতা হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস। তো এই মাইনাসের এই যে উষ্ণতাটা, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ডাটা বা নন স্পেশাল ডাটা। মানে এটি স্পেশাল ডাটাগুলির বা স্পেশাল বৈশিষ্ট্যগুলির বৈশিষ্ট্যকে বর্ণনা করে। তাহলে বুঝতে পারলে স্পেশাল ডাটা এবং নন স্পেশাল ডাটা কাকে বলা হয়, এবং স্পেশাল ডাটা এবং নন স্পেশাল ডাটার মধ্যে পার্থক্যটা কি, মূল পার্থক্যটা কি। এবার এই যে স্পেশাল এবং নন স্পেশাল ডাটাগুলি, এই ব্যবস্থাটা যেটা মানুষ এবং কম্পিউটারের মাধ্যমে করা হয়, এই যে সম্মিলিত সিস্টেম, এই সিস্টেমটা কি বলা হয়? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এবার এই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কি কিভাবে ব্যবহৃত হয়, এর এর কতগুলি ধাপ রয়েছে, কি কি কম্পোনেন্ট রয়েছে, এর কাজ কি, এর সুবিধা কি অসুবিধা কি, এই বিষয়গুলো আমরা সম্বন্ধে জানবো। তো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের প্রথমে আমরা কম্পোনেন্ট বা এলিমেন্ট বা উপাদানগুলি সম্বন্ধে জানবো। কম্পোনেন্ট বা এলিমেন্ট বা উপাদান, এগুলি সম্বন্ধে আমরা জানব। তো জিআইএস এর পূর্বে ছিল, জিআইএস এর কম্পোনেন্টগুলি 5টি কম্পোনেন্ট ছিল, কিন্তু বর্তমান সময়ে কি হয়েছে, বর্তমান সময়ে আরেকটি কম্পোনেন্ট যোগ হয়েছে। তো কম্পোনেন্ট গুলি প্রথমে আমরা লিখে নিই। প্রথম কম্পোনেন্ট হচ্ছে হার্ডওয়্যার, 2 নম্বর কম্পোনেন্ট হচ্ছে সফটওয়্যার, 3 নম্বর কম্পোনেন্ট হচ্ছে ডাটা, 4 নম্বর কম্পোনেন্ট হচ্ছে প্রসেস, 5 নম্বর কম্পোনেন্ট হচ্ছে ম্যান বা ইউজার বা মানুষ বা পিপল, 6 নম্বর কম্পোনেন্ট হচ্ছে ইন্টারনেট। এই ইন্টারনেটটা পরে এসে মানে বর্তমানে সময়ে এসে জুড়েছে, আগে কিন্তু ছিল এই 5টা। কারণ ইন্টারনেটের আবিষ্কারই হয়েছে আজ থেকে, মানে ব্যবহৃত শুরু হয়েছে প্রায় 20 বছর 22 বছর হচ্ছে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়েছে। তার আগে ইন্টারনেট ছিল না, তখন জিআইএস সিস্টেমের মধ্যে এই 5টি বিষয় ছিল। তো এই 5টি বিষয় সম্বন্ধে আমরা প্রথমে আমরা এই 6টি বিষয় সম্বন্ধে জানবো, যে কম্পোনেন্ট এলিমেন্ট, এই উপাদানগুলি কি কি বা এগুলো কি। তো প্রথমে হচ্ছে হার্ডওয়্যার, এই দুটো মিলে হচ্ছে কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেম, এই দুটো মিলে হচ্ছে কম্পিউটার সিস্টেম। তো হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটি বিষয় সম্বন্ধে তোমাদের বলি। ধরো তুমি মানুষ, তুমি মানুষই, ধরার এখানে কি আছে, তো তুমি মানুষ। এই মানুষ, তোমার যে হাত পা বিভিন্ন তোমার অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। হাত পা, তোমার কিডনি, লিভার, হার্ট, এই বিষয়গুলো হচ্ছে তোমার হার্ডওয়্যার। এবং তোমার যে নার্ভাস সিস্টেম, তোমার ব্রেন, এটা হচ্ছে সফটওয়্যার।
এই সফটওয়্যার কি করে, হার্ডওয়্যারকে নির্দেশ দেয় যে তুমি এই কাজটা করো। তখন হার্ডওয়্যার কি করে, হার্ডওয়্যার করে যে এই যে জিওগ্রাফিক্যাল ডাটাগুলি, সেই ডাটাগুলিকে সে কালেক্ট করে, তারপরে সেগুলোকে আহ, সেগুলোকে মানে যাচাই করে দেখে যেগুলো ঠিক কি ঠিক না, এর মধ্যে কোনো ভুল রয়েছে কি, ত্রুটি রয়েছে কি, এগুলো করে। তারপরে কি করে, সেগুলোকে সংরক্ষণ করে, তারপরে বিশ্লেষণ করে। এগুলো হচ্ছে হার্ডওয়্যার করে। এবং হার্ডওয়্যারকে যে নির্দেশ দেয়, সেই নির্দেশটা কে দেয়, সেই নির্দেশটা দেয় সফটওয়্যার। এবং সফটওয়্যারের আরও কিছু ব্যতিক্রমী কাজ রয়েছে যেগুলো সফটওয়্যার করে। যেমন যেই ডাটাগুলি হার্ডওয়্যার সংগ্রহ করলো, সেই ডাটাগুলিকে নিজের মধ্যে সংরক্ষণ করে, তারপরে সেগুলোকে বিশ্লেষণ করে, সেগুলো থেকে বিভিন্ন ডিসিশন মেকিং ডাটা তৈরি করে। তারপরে কি করে সফটওয়্যার ম্যাপ তৈরি করে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে সফটওয়্যারের কাজ। এবার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কিছু উদাহরণ হচ্ছে তোমার ফোন। এই তোমার ফোনটা হচ্ছে হার্ডওয়্যার, এবং ফোনের মধ্যে তোমার বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে। সেই অ্যাপ্লিকেশন যেখানে ক্যামেরা রয়েছে, গ্যালারি রয়েছে, ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যার। এবং তোমার যে ফোনটা, তোমার চার্জার, তোমার ফোন, এগুলো হচ্ছে হার্ডওয়্যার সিস্টেম। তাহলে আশা করছি বুঝতে পারছো হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাকে বলা হয় বা এদের কাজ কি। এবার এই হার্ডওয়্যার এর তোমার উদাহরণ দিলাম, মোবাইল রয়েছে। এবার জিআইএস এর ক্ষেত্রে হার্ডওয়্যার কোন কোনগুলি হবে, যেমন মনিটর হবে, পিসি হবে, তারপরে রয়েছে বিভিন্ন প্রিন্টার, তারপরে মনিটর। এই বিষয়গুলো হচ্ছে হার্ডওয়্যার উপাদান। আর সফটওয়্যারের কিছু উদাহরণ হচ্ছে তোমরা নিজেদের প্র্যাকটিক্যালি করছো, তোমরা আর্ক জিআইএস, কিউজিআইএস, এই বিষয়গুলো হচ্ছে সফটওয়্যারের মধ্যে পড়ে। যেগুলো কি করে, যেগুলো ডাটাগুলোকে কালেক্ট হওয়ার পর সেগুলোকে ব্যবস্থাপনা করে, সেখান থেকে বিভিন্ন মানে কার্যকারী ডাটা তৈরি করে। এগুলো হচ্ছে সফটওয়্যারের কাজ। এবার এই ডাটা বিষয়টা আমরা একটু পরে জানবো। আমরা প্রথমে দুটি ডাটা সম্বন্ধে জানলাম, স্পেশাল ডাটা এবং নন স্পেশাল ডাটা সম্বন্ধে জানলাম। এবার এগুলোর কিছু ভাগ রয়েছে, সেগুলো সম্বন্ধে আমরা জানবো। এবার আমরা প্রথমে প্রসেসটা জেনে নিই। প্রসেস বিষয়টা কি? এই প্রসেস মানে হচ্ছে জিআইএস ব্যবস্থা, মানে একটা প্রসেসের মাধ্যমে কাজ করে, মানে একটু ধাপে ধাপে কাজ করে থাকে জিআইএস। মানে এটা নয় যে একটা ধাপ মাঝ থেকে সরে গেল তাহলে জিআইএস চলবে না। জিআইএস ধাপে ধাপে কাজ করে থাকে। যেমন কিভাবে কাজ করে, প্রথমে আমরা ডাটাকে কালেক্ট করলাম, এটা হচ্ছে একটা প্রথমে কাজ। যে মানুষ বা স্যাটেলাইট বা ইত্যাদি, মানুষ সার্ভে করলো বা স্যাটেলাইট থেকে ছবি তুললো, এইভাবে আমরা ডাটাগুলোকে কালেক্ট করলাম বা সংগ্রহ করলাম। এবার কি করব, এবার ডাটাগুলোকে আমরা কম্পিউটারের মাধ্যমে আমরা মানে ইনপুট করব, কম্পিউটারে ইনপুট করব। তারপরে কি করব, আমরা ডাটার গুণগত মান চেক করব, যে ডাটাগুলো সঠিক হয়েছে কিনা, এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, এইগুলো আমরা প্রথমে দেখব। তারপরে কি করব, সেই ডাটাগুলোকে আমরা সংরক্ষণ করব, যে আমরা কার্যকারী যে ডাটাটা আমরা পেলাম, যে ডাটাটা আমাদের পরবর্তীতে ব্যবহৃত হবে, সেই ডাটাটাকে আমরা কালেক্ট করলাম। আবার কালেক্ট করার পর আমরা ডাটাগুলোকে আপডেট করতে থাকলাম। আপডেট করা মানে তোমাদের বুঝিয়ে দিই, যে ধরো কোনো জায়গার উষ্ণতা দেখা যাচ্ছে 2011 সালে এত ছিল, 12 সালে এত ছিল, 13 সালে এত ছিল, একটু কম বেশি তো হয়ে থাকে। তো এই যে পরিবর্তনকে আমরা ক্রমান্বয়ে আপডেট করতে থাকলাম। এগুলো হচ্ছে আপডেট করে থাকা। আবার এরপর কি হয়, এরপর আমরা কার্যকারী সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করলাম সেই ডাটাটাকে। যে দেখা যাচ্ছে যে আমরা কোনো জায়গায় বন্যা নিয়ন্ত্রণ করব, তো জিআইএস এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ করে আমরা দেখলাম যে এই প্রত্যেক বছর যে নির্দিষ্ট কিছু বছর রয়েছে, যে বছরগুলোতে দেখা যায় যে এই মাসের মধ্যে বন্যা হয়। তো আমরা দেখলাম যে এপ্রিল, মে, জুন এই মাসের মধ্যে বৃষ্টিপাত হয়, তারপরে বন্যা হয়। এই যে আমরা ক্রমান্বয়ে ডাটাগুলোকে আমরা করতে থাকলাম, মানে জানতে থাকলাম। তারপরে কি করলাম, যে আমরা বুঝলাম যে এই মাসটা এমন একটা মাস যেখানে বন্যা হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা আগে থেকে আমরা বন্যাটাকে ম্যানেজমেন্ট করব, যে মানুষকে কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হবে, তারপরে গবাদি পশুগুলোকে কি করা হবে, আমরা শস্য ফসল যেগুলো রয়েছে সেগুলোকে আগে তুলে নেওয়ার চেষ্টা করা হবে। তো বন্যার একটা মানে একটা সম্ভাব্য টাইমকে আমরা মানে আমরা টাইমকে নির্ধারণ করলাম। তো এই কাজগুলোই জিআইএস এর মাধ্যমে করা হয়। তো এগুলো একটা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে, যে একটার পর একটা প্রসেস কাজ করে থাকে। এটা হচ্ছে প্রসিডিওর। এবার আসছি ম্যান।
এখানে মানুষের ভূমিকা কি? মানুষের ভূমিকা হচ্ছে এই কম্পিউটার তৈরি করা, মানুষের ভূমিকা। তারপরে কম্পিউটারকে চালানো, মানুষের ভূমিকা। কম্পিউটারকে নির্দেশ দেওয়া যে কম্পিউটার এই কাজটা করবে, এটা হচ্ছে মানুষের ভূমিকা। আমরা কিবোর্ডে টিপছি যে আমরা এখান থেকে এখানে যাব, আমরা এই বিষয়গুলো করব, আমরা স্যাটেলাইটকে কোথায় উৎক্ষেপণ করব, এই বিষয়গুলো হচ্ছে মানুষ। আবার মানুষ কি করে, এই যে জিআইএস এর মাধ্যমে যে ডাটাগুলোকে পাওয়া গেল, সেই ডাটাগুলোকে সংরক্ষণ করা হলো, বিশ্লেষণ করা হলো, এগুলোকে কি করবে, এগুলোকে কাজে আনা হবে, মানুষই ব্যবহার করবে বিভিন্ন কাজে। তো এগুলো হচ্ছে মানুষের ভূমিকা। তাই জিআইএস সিস্টেমে মানুষ কি করে, জিআইএস কে চালায় এবং জিআইএস কে ব্যবহার করে। তো এটা হচ্ছে মানুষের ভূমিকা। এবার হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের ভূমিকাটা কি? ইন্টারনেটের ভূমিকা বিশদে রয়েছে। ইন্টারনেট আসার পর জিআইএস সিস্টেম অনেক সহজ হয়ে গেছে। কেমন? জিআইএস এর মাধ্যমে সাধারণ ইন্টারনেটের মাধ্যমে জিআইএস সিস্টেমকে মানুষ খুব সাধারণ মানুষ ব্যবহার করতে শিখেছে। যেমন আমরা এখন, আগে তো হতো না, আগে আমরা যখন গাড়িতে করে যেতাম তখন আমরা রাস্তাঘাট চিনতাম না, তখন কি করতে হতো, মানুষকে আমাদেরকে জিজ্ঞেস করতে হতো যে ভাই এই রাস্তাটা কোথায় গিয়েছে, ওই রাস্তাটা কোথায় গিয়েছে, আমরা এই গন্তব্যে পৌঁছাবো, কোন দিক দিয়ে পৌঁছাবো ইত্যাদি আমাদের জিজ্ঞেস করতে হতো। কিন্তু এখন বর্তমানে কি হয়েছে, এখন বর্তমানে হয়েছে যে তোমার ফোনে গুগল ম্যাপস তুমি চালিয়ে তুমি দেখে নিতে পারো যে রাস্তাটা এখান দিয়ে গিয়েছে, আমি কলকাতা যাব, কোন রাস্তা দিয়ে যাব, কতটা আমার এখান আমার কতটা দূরত্ব পড়বে, এই রাস্তা দিয়ে যাওয়াটা সঠিক না অন্য রাস্তা দিয়ে যাওয়া সঠিক, ঘুরিয়ে যাওয়া উচিত, কোথায় রাস্তাঘাট খারাপ রয়েছে, এই সমস্ত বিষয় তুমি গুগল ম্যাপ থেকে জেনে নিতে পারবে। তাই কি হয়েছে, ইন্টারনেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই জিআইএস সিস্টেম সহজে পৌঁছে গিয়েছে। আবার ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু করা হয়, যেমন টাইম ম্যানেজমেন্ট করা হয় খুব সহজে, টাইমকে অনেক কমিয়ে আনা হয়। আমরা একটা নির্দিষ্ট ডাটাকে আমরা খুব সহজে এক দেশ থেকে অন্য দেশে আমরা পাঠিয়ে দিতে পারবো ইন্টারনেটের মাধ্যমে, খুবই অল্প সময়ের মাধ্যমে, সেকেন্ডের মাধ্যমে আমরা এক দেশ থেকে অন্য দেশে দিয়ে দিতে পারবো। এটা কিসের মাধ্যমে হয়েছে? ইন্টারনেটের মাধ্যমে হয়েছে। যদি ম্যানুয়ালি করতে হতো তাহলে প্রচুর সময় লাগতো, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে বিষয়টা খুবই সহজ হয়েছে। তাই এটা ইন্টারনেটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে। এবার আসছি আমরা ডাটা সম্পর্কে। এই ডাটা হচ্ছে, প্রথমে আমরা ডাটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে স্পেশিয়াল এবং আর একটা হচ্ছে নন স্পেশিয়াল। নন স্পেশিয়াল বা অ্যাট্রিবিউট ডাটা। তো এই স্পেশিয়াল ডাটা এবং নন স্পেশিয়াল ডাটা, এই দুটো হচ্ছে প্রথম ভাগ। প্রথমে আমরা জিওগ্রাফিক্যাল ডাটাকে দুই ভাগে ভাগ করলাম, স্পেশাল এবং নন স্পেশাল ডাটা। এবার স্পেশাল ডাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় এবং নন স্পেশাল ডাটাকেও অনেকগুলি ভাগে ভাগ করা হয়। তো নন স্পেশাল ডাটা বা অ্যাট্রিবিউট ডাটাগুলো অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু স্পেশাল ডাটাগুলির মধ্যে দুটি ভাগ রয়েছে, এই দুটি ভাগ খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে পড়ার জন্য। তো আমরা স্পেশাল ডাটার যে দুটি ভাগ রয়েছে সেই ভাগগুলি সম্বন্ধে জানার চেষ্টা করব। নন স্পেশাল ডাটা বা অ্যাট্রিবিউট ডাটা, তোমরা শুধুমাত্র যদি তোমাদের বড় প্রশ্ন আসে, যদি তুমি নন স্পেশাল ডাটা বা অ্যাট্রিবিউট ডাটা কাকে বলা হয় এর সংজ্ঞা সম্বন্ধে জানো, এর কিছু বৈশিষ্ট্য লিখে দাও, তাহলে হয়ে গেল। কিন্তু স্পেশাল ডাটার তোমাদের ভাগগুলো অবশ্যই লিখে আসতে হবে। তো তোমরা যদি একটা বিষয় তোমাদের বলে দিই, যদি তোমাদের প্রশ্নের উত্তরে লিখছো, তো প্রশ্ন পড়েছে যে কম্পোনেন্টস বা এলিমেন্টস অফ জিআইএস, তখন কিন্তু তোমাদের এই ডাটাটাকে, স্পেশাল ডাটাকে দুটি ভাগে ভাগ করে দরকার নাই, তোমরা স্পেশাল এবং নন স্পেশাল ডাটা এই দুটিরই লিখে আসবে। কিন্তু যদি তোমাদের দিল পরীক্ষার প্রশ্নতে যে ডিসকাস অ্যাবাউট দ্য ডাটা ইন জিআইএস, ডিফারেন্ট ডাটা ইন জিআইএস, তখন কিন্তু তোমাদের স্পেশাল নন স্পেশাল ডাটার ভাগগুলি সম্বন্ধে আলোচনা করতে হবে। তবে নন স্পেশাল ডাটার ভাগ তুমি অ্যাভয়েড করতে পারো, কিন্তু স্পেশাল ডাটার দুটি ভাগ রয়েছে, এই দুটি ভাগ তোমাদের লিখতেই হবে। তো সেই দুটি ভাগ কি? একটা হচ্ছে রাস্টার ডাটা এবং একটা হচ্ছে ভেক্টর ডাটা। এই রাস্টার ডাটা এবং ভেক্টর ডাটা সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব যে বিষয় দুটো কি, খুব সহজে বলে দেওয়ার চেষ্টা করি। রাস্টার ডাটা হচ্ছে পিক্সেল ফরম্যাটে, তোমরা যখন রিমোট সেন্সিং পড়েছো তখন তোমরা পিক্সেল বিষয়টা জেনেছো। তো রাস্টার ডাটা হচ্ছে এমন ডাটা যেই ডাটাকে পিক্সেল ফরম্যাটে উপস্থিত করা হয়। পিক্সেল মানে হচ্ছে অনেকগুলি ছোট ছোট গ্রিড কক্ষ, যার মাধ্যমে ডাটাকে রিপ্রেজেন্ট করা হয়। যেমন তোমার ফোনের ছবি, এই যে তুমি ভিডিওটা দেখছো আজকে, এটা হচ্ছে কিন্তু রাস্টার ডাটা। এই ভিডিওটা দেখছো, তুমি ফোনে ছবি তুলছো, এগুলো হচ্ছে রাস্টার ডাটা। কারণ তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ না যে এর মধ্যে ছোট ছোট ঘর রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এর মধ্যে কিন্তু কোটি কোটি পিক্সেল রয়েছে। এই পিক্সেলগুলোকে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু রয়েছে। আর ভেক্টর ডাটা কি? ভেক্টর ডাটা হচ্ছে আমরা যখন আমরা এই বৈশিষ্ট্যগুলোকে, স্পেশাল বৈশিষ্ট্যগুলোকে আমরা পয়েন্ট
লাইন এবং পলিগন এর মাধ্যমে আমরা যখন উপস্থাপিত করব তখন সেটাকে বলা হয় ভেক্টর ডাটা। এবার পয়েন্ট মানে হচ্ছে বিন্দু, লাইন মানে হচ্ছে তো লাইন বা রেখা, এবং পলিগন মানে হচ্ছে বহুভুজ। তো বিষয়টাকে একটু বুঝিয়ে দিই। তুমি যে ফোনে ছবিটা দেখছো সেটা হচ্ছে রাস্টার ডাটা, মানে এখানে ছোট ছোট পিক্সেলের মাধ্যমে বিভিন্ন বিষয়কে উপস্থাপিত করা হয় ছোট ছোট পিক্সেল বা ঘরের মাধ্যমে প্রত্যেকটা। যেমন এই তুমি এই যে লেখাগুলো দেখছো, এই লেখাগুলোর কিন্তু একটা নির্দিষ্ট অংশকে কিন্তু ছোট ছোট পিক্সেল ধরে আছে। এই যে এইচ লেখা আছে, এই এইচ এর যে উপরকার ঘরটা, সেই ঘরটাকে দেখা যাচ্ছে যে একটা পিক্সেল ধরে আছে। আবার এই যে এই এ কে দেখা যাচ্ছে যে একটা পিক্সেল ধরে আছে। তেমন ভাবে তেমন ভাবেই আমরা যদি কোনো প্রকৃতির ছবি তুলি, দেখা যাচ্ছে আকাশ থেকে আমরা ছবি তুললাম, যে নিচে দেখা যাচ্ছে যে পাহাড় পর্বত নদী নালা এগুলো দেখা যাচ্ছে, তো এগুলোকেও কিন্তু পিক্সেল ধরে রাখে। পিক্সেল একটা ছোট্ট ছোট্ট জায়গাকে ধরে রাখে এবং সেটাকে তখন একটা ডিজিটাল ছবিতে রূপান্তরিত করে। কিন্তু ভেক্টর ডাটা হচ্ছে একটু আলাদা। ভেক্টর ডাটাতে আমরা কিন্তু পিক্সেল ফরম্যাট ব্যবহার করি না, এখানে আমরা কি করি, পয়েন্ট লাইন এবং পলিগন ফরম্যাটে ব্যবহার করি। তো যেমন ধরো আমি একটা মানচিত্র তৈরি করছি, ধরে নাও আমি একটা মানচিত্র হাতে এঁকে তৈরি করছি, হাতে আঁকছি। ধরো আমি একটা মানচিত্র যেখানে দেখা যাচ্ছে যে আমরা একটা গ্রামের একটা কিছু জায়গাকে আমরা দেখাবো। তো দেখা যাচ্ছে গ্রামের মধ্যে নদীটা গিয়েছে, একটা নদী গিয়েছে গ্রামের মধ্যে দিয়ে। তো নদীটাকে আমরা কি করলাম, এইভাবে আমরা লাইনের মাধ্যমে দেখালাম। তো এটা কি, এটা হলো তাহলে কি লাইন, নদীটাকে আমরা লাইনের মাধ্যমে দেখালাম। আবার দেখা যাচ্ছে কি আহ, কতগুলি নারকেলের গাছ রয়েছে। তো এবার এই নারকেলের গাছগুলোকে আমরা কি করলাম, আমরা পয়েন্ট আকারে দেখালাম, বা বসতি রয়েছে, বা বাড়িঘর রয়েছে, তো সেগুলোকে কি করলাম, আমরা পয়েন্ট আকারে দেখালাম। আবার কি আছে, যে একটা বড় পুকুর রয়েছে, পুকুরটা দেখতে অনেকটা এরকম, তো আমি এটাকে কি করলাম, বহুভুজ বা পলিগন আকারে দেখালাম। তো এই যে বিষয়টা, এটাকে আমরা এটা এটা কি ফরম্যাটে হলো, এটা হলো ভেক্টর ফরম্যাটে। এবং যদি আমরা পিক্সেল ফরম্যাটে করতাম তখন সেটাকে বলা হয় রাস্টার ডাটা। যে একটা ডিজিটাল ছবি তৈরি করলাম তখন সেটা হচ্ছে রাস্টার ডাটা। এবং ভেক্টর ডাটা হাতেও তৈরি করা হয় এবং কম্পিউটারের মাধ্যমেও তৈরি করা হয়। তো এটা হচ্ছে রাস্টার এবং ভেক্টর ডাটার মূল পার্থক্য কি। রাস্টার ডাটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডাটাগুলিকে বা জিওগ্রাফিক্যাল ফিচারগুলিকে আমরা পিক্সেল ফরম্যাটে ভিজুয়ালাইজ মানে উপস্থাপিত করি, এবং ভেক্টর ডাটা হচ্ছে আমরা এই জিওগ্রাফিক্যাল যে ডাটাগুলি, স্পেশাল ডাটাগুলি রয়েছে, সেই স্পেশাল ডাটাগুলিকে আমরা মানে পয়েন্ট লাইন এবং পলিগন আকারে আমরা উপস্থাপিত করি। এটা হচ্ছে রাস্টার এবং ভেক্টর ডাটার মূল পার্থক্য। এবং এগুলির মধ্যে আরো প্রচুর পার্থক্য রয়েছে। যেমন কি রাস্টার ডাটা প্রচুর স্টোরেজ নেয়, মানে জায়গা নেয় অনেকটা, হার্ডওয়্যারের মধ্যে প্রচুর জায়গা নেয়। আবার আর ভেক্টর ডাটাতে কি হয়, ভেক্টর ডাটাতে জায়গা কম নেয়, কারণ ভেক্টর ডাটা অত বৈশিষ্ট্যকে কিন্তু ব্যাখ্যা করতে পারে না। যেমন এই জায়গাটাতে আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখালাম, 3-4টে বৈশিষ্ট্য আমরা দেখালাম। তাই এখানে কি হচ্ছে, স্টোরেজ আমাদের কম লাগছে। কিন্তু ধরো তুমি মোবাইলে একটা ছবি তুললে, যে কোনো জায়গার একটা ছবি তুলো, তো সেখানে কি দেখা যাচ্ছে, একটা বাগানের একটা ছবি তুললে, বাগানের ছবি তুলে কি দেখা যাচ্ছে, যে একটা আম গাছ দেখা যাচ্ছে, নারকেল গাছ দেখা যাচ্ছে, পিছনে আকাশ দেখা যাচ্ছে। তুমি চোখে যেটা দেখছো সেগুলো প্রত্যেকটা জিনিস দেখা যাচ্ছে, কোথায় বাঁশঝাড় রয়েছে, কোথায় ঘাস রয়েছে, কোথায় মাটি রয়েছে, কোথায় সূর্য উঠছে, কোথায় পাখি রয়েছে, প্রত্যেকটা বিষয়কে আমরা দেখতে পাচ্ছি। তো কি হচ্ছে, রাস্টার ডাটাতে কি হয়, রাস্টার ডাটাতে প্রচুর স্টোরেজ দখল করে, কারণ এখানে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে বৈশিষ্ট্যগুলোকে মানে করা হয়, ভিজুয়ালাইজ করা হয়। কিন্তু ভেক্টর ডাটাতে কি হয়, ভেক্টর ডাটাতে অত বৈশিষ্ট্য কিন্তু দেখানো হয় না, অল্প কিছু বৈশিষ্ট্য দেখানো হয়। তাই এখানে স্টোরেজ অনেক কম দরকার হয়। আবার অনেকগুলো এর বৈশিষ্ট্য রয়েছে, যে রাস্টার ডাটাতে কি হয়, ডাটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোমরা কি করছো, মোবাইলে যখন ছবিকে জুম করো তখন কি দেখতে পাও, যে ছবিটা ফেটে ফেটে যাচ্ছে, প্রত্যেকটা বিষয় আমরা ভালো করে বুঝতে পারছি না, আবছা হয়ে যাচ্ছে। কিন্তু ভেক্টর ডাটাতে কি হয়, ভেক্টর ডাটাতে যখন আমরা কোনো একটা ছবিকে আমরা তৈরি করব তখন কি হয়, তখন আমরা যদি জুম করি তখন কিন্তু ছবিটা ফাটবে না, তখন আমরা কিন্তু ওই প্রত্যেকটা বিষয়কে আমরা বুঝতে পারবো, যে এখানে পয়েন্ট রয়েছে, এখানে পলিগন রয়েছে, এখানে লাইন রয়েছে, এবং পয়েন্ট লাইন এবং পলিগনগুলি নির্দিষ্ট বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করছে, সেগুলোকে আমরা বুঝতে পারবো, সেগুলো হারিয়ে যায় না। কিন্তু
এই যে রাস্টার ডাটা, এটাতে কিন্তু ডাটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আরও কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন রাস্টার ডাটা বিশ্লেষণ করা কঠিন। রাস্টার ডাটা বিশ্লেষণ করা মানে তোমাকে যদি একটা স্যাটেলাইট ইমেজ দেওয়া হয়, যেখানে অন্যান্য রং দিয়ে একটা রাস্টার একটা ছবি তৈরি করা হয়েছে, রাস্টার ডাটা একটা ডাটা দিয়ে ছবি তৈরি করা হয়েছে, যেখানে তাপমাত্রা ইত্যাদি অনেক বিষয় দেখানো হয়েছে। তো তুমি কিন্তু ডাইরেক্ট ছবিটা নিয়ে বুঝতে পারবে না যে এখানে কি বিষয়গুলো বোঝানো হয়েছে। কিন্তু ভেক্টর ডাটাতে যদি এরকম একটা কিছু দেওয়া হয়, তাহলে তুমি এইটুকু বুঝতে পারবে যে এখানে একটা লাইন গিয়েছে, মানে হয় এটা একটা নদী দেখাচ্ছে, না হলে একটা রাস্তাঘাট দেখাচ্ছে। আবার পলিগন যদি দেখো, তাহলে তোমার মনে একটা সম্ভাবনা আসবে যে এটা হয় পুকুর দেখাচ্ছে, না হলে পাহাড় দেখাচ্ছে, না হলে একটা কিছু একটা দেখাচ্ছে। তখন তুমি একটা ধারণা আসতে পারে। কিন্তু রাস্টার ডাটা কি হচ্ছে, তোমাকে যদি একটা মানে ডিফিকাল্ট ডাটা স্ট্রাকচার যদি একটা ভিজুয়ালাইজ করতে দেওয়া হয়, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না, তোমার কাছে সমস্যা হবে। তাই রাস্টার ডাটাকে বিশ্লেষণ করা একটু কঠিন এবং ভেক্টর ডাটাকে বিশ্লেষণ করা একটু সহজ। কিন্তু সাধারণ মানুষের কাছে কি হয়, এই ডাটাগুলোকে যখন সাধারণ মানুষের কাছে পাঠানো হয়, তখন সেগুলোকে মানে করে দেওয়া হয়, বলে দেওয়া হয়, তাই সাধারণ মানুষের কাছে সহজ হয়। কিন্তু যারা ইন্টারপ্রেট করে বা যারা অ্যানালাইসিস করে প্রথমে, তাদের কাছে কিন্তু একটু সহজ কঠিনের পার্থক্য আসে। তো এগুলোই হচ্ছে রাস্টার ডাটা এবং ভেক্টর ডাটার মূল পার্থক্য। এবার আমরা জিআইএস এর সম্বন্ধে, ডাটা এবং জিআইএস এর কম্পোনেন্ট বা এলিমেন্ট সম্বন্ধে জানলাম এবং জিআইএস সম্বন্ধে একটু সাধারণ ধারণা নিলাম। এবার আমরা কিছু জিআইএস এর কাজ দেখব, যে জিআইএস কোন কোন কাজে ব্যবহৃত হয়। জিআইএস এর কাজগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো প্রথম একটা কাজ হচ্ছে ডাটা ইন্টিগ্রেশন। ডাটা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন মানে হচ্ছে সম্মিলন করা বা একত্রিত করা। একত্রিত করা মানে কি, ধরো তুমি একটা ছবি তুললে, তো সেটাকে ছবি তোলার পর সেটাকে জিআইএসে তুমি ব্যবহার করবে। তো কি হচ্ছে, সেই ছবিতে অনেকগুলো বিষয় কিন্তু আসছে, যেমন কোথায় পাহাড় রয়েছে, কোথায় পর্বত রয়েছে, কোথায় গাছপালা দেখা যাচ্ছে, একটা ছোট্ট নদী দেখা যাচ্ছে। তো অনেকগুলি ডাটাকে একসাথে একত্রিত করে কিন্তু জিআইএস এর মাধ্যমে প্রদর্শন করা হয়। তাই জিআইএস একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে কি হয়, অনেকগুলো ডাটাকে একসাথে ভিজুয়ালাইজ করা হয়, একসাথে দেখানো যেতে পারে, একসাথে মানে একে অপরের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে পারা যায় মানে জিআইএস এর মাধ্যমে। তাই ডাটা ইন্টিগ্রেশন এবং স্পেশাল অ্যানালাইসিসের ক্ষেত্রে জিআইএস এর কাজ অনেক বেশি। 2 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং ডিসিশন মেকিং মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। তো সিদ্ধান্ত গ্রহণ মানে কি, ধরো আমরা জিআইএস এর ক্ষেত্রে আমরা 2001 থেকে দেখা যাচ্ছে 2010 পর্যন্ত পশ্চিমবঙ্গের পপুলেশন জানলাম। যে পশ্চিমবঙ্গের পপুলেশন 2001 সালে ধরো ছিল 1 কোটি এবং 2010 সালে হলো 2 কোটি। তো এই 10 বছরের মধ্যে গ্যাপ হয়ে দাঁড়ালো কতটুকু, 2000 গ্যাপ হলো যে 1 কোটি, মানে 2001 থেকে 2010-এর মধ্যে ডবল বেড়েছে জনসংখ্যা। এটা আমরা জিআইএস এর মাধ্যমে আমরা ডাটাগুলোকে ক্রমান্বয়ে আপডেট করে আমরা হাতে পেলাম যে এই 2001 থেকে 2010 পর্যন্ত পশ্চিমবঙ্গের পপুলেশন এত গুণ বেড়েছে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা ডিসিশন মেক করতে পারি যে আমাদের জনগণকে বোঝানো যেতে পারে যে তোমরা পরিবার পরিকল্পনা করো, ভারতের পশ্চিমবঙ্গের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষকে চাকরি দেওয়া যাচ্ছে না, মানুষের জীবন মান কমে যাচ্ছে, তাই জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণ করা উচিত। তো এই ডিসিশন মেকিংটা করা যেতে পারে জিআইএস এর মাধ্যমে। তো এরকম বিভিন্ন ডিসিশন মেকিং করা যায়, যেমন রাস্তাঘাটের ক্ষেত্রে করা যায়, যে কোথায় দিয়ে কোন রাস্তাটা যাওয়া উচিত, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে তুমি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে। তো তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি মানে ধরো এখান থেকে একটা রাস্তা যাচ্ছে, এখান থেকে একটা রাস্তা যাচ্ছে, এখান থেকে একটা রাস্তা যাচ্ছে। তো তোমাকে ডিসিশন করতে হবে যে আমি কোন রাস্তা দিয়ে যাব, কোন রাস্তা দিয়ে গেলে আমার সুবিধা হবে, কোন রাস্তা দিয়ে গেলে আমার এখানেও একটা কাজ আছে, যে এই কাজটা কমপ্লিট করে আমি এখানে যাব। তাহলে তুমি ডিসিশন করতে পারো যে এই রাস্তাটা দিয়ে আমার যাওয়াটা সঠিক, তাই আমি একটা ডিসিশন মেকিং করতে পারি। তো জিআইএস এর ক্ষেত্রে ডিসিশন মেকিং করা যায় খুব সহজে। 3 নম্বর হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। রিসোর্স ম্যানেজমেন্ট রিসোর্স ম্যানেজমেন্ট করা হয় জিআইএস এর মাধ্যমে। রিসোর্স ম্যানেজমেন্ট মানে হচ্ছে
বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে, যেমন জল সম্পদ রয়েছে, তারপরে অরণ্য সম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে। এই সম্পদগুলোকে ম্যানেজমেন্ট করা হয়, যে জল কতটুকু ব্যবহার করা উচিত, ভৌমজল কতটুকু ব্যবহার করা উচিত, ভৌমজল কতটা কমে এসছে, ভৌমজলকে বাড়ানো যায় কি করে, এই সব বিষয়গুলো, এই সব সম্পদগুলোকে আমাদের ব্যবস্থাপনার জন্য জিআইএস সিস্টেম অনেক ব্যবহৃত হয়। যে আমরা ডাটার মাধ্যমে জানতে পারি যে ভৌমজল এত সাল থেকে এত সালের মধ্যে কতটা কমে গেল, কতটা মানুষের সমস্যা হচ্ছে, এটাকে আবার পুনর্বিনীকরণ কি করে করা যায়, কিভাবে রিচার্জ করা যায়, এই সব বিষয়গুলো জিআইএস এর মাধ্যমে গ্রহণ করা যায় এবং রিসোর্স ম্যানেজমেন্ট করা যায়। আবার মানে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে, তো সেগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে খনিজ সম্পদ আজ থেকে এত বছর আগে ছিল এতটুকু, বর্তমানে রয়েছে এতটুকু, তাহলে আমাদের কতটুকু ব্যবহার করা উচিত, কিভাবে ব্যবহার করা উচিত, তাহলে যেন 50 বছর পর পর্যন্ত এই খনিজগুলোকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে কি হবে, ভবিষ্যৎ প্রজন্মেরও ভালো হবে। তাই এই বিষয়গুলো, এই রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে জিআইএস অনেকটা কাজে লাগে। আবার কি, টাইম সেভিং, সময়কে কমানো যায় জিআইএস এর মাধ্যমে। আমরা মানে সময় মানে সময়কে আমরা খুব সহজে, মানে অল্প সময়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। যেমন কি হচ্ছে, আমাদের কাছে কি, আমরা একবার করলাম, যে একবার আমরা কোনো একটা এলাকার আমরা মানে সার্ভে করলাম, এবং সার্ভে করে জানলাম যে এইখানে এতগুলো জমি রয়েছে, জমিগুলো এতগুলো প্লট করে ভাগ করা রয়েছে, এখানে নদী রয়েছে, এখানে এখানে রুরাল সেটেলমেন্ট রয়েছে, এখানে আরবান সেটেলমেন্ট রয়েছে, এখানে মাঠ আছে, এখানে বিদ্যালয় রয়েছে, এখানে একটা এই বিষয়গুলোকে আমরা 2000 ধরো 2001 সালে আমরা করে নিলাম, কি যে বলছে, আমরা এই সার্ভেগুলো করে নিলাম এবং জিআইএস সিস্টেমে আপলোড করে রেখে দিলাম। এবার 2010 সালে যদি আমাদের আবার কি করতে হচ্ছে না, আমাদেরকে আবার মানে সার্ভে করতে হচ্ছে না, যে এই জায়গাটুকু কত বড় ছিল, আমাদেরকে আবার জরিপ করতে হচ্ছে না, তাহলে কি হচ্ছে, সময় কমছে। আবার কি হচ্ছে, সহজে মানে অল্প সময়ের মধ্যে ডিসিশন মেক করা হচ্ছে, যে বিভিন্ন ক্ষেত্রে, যেমন একটা রাস্তাঘাট তৈরি করার ক্ষেত্রে, যে রাস্তাঘাটটা কোন জায়গা দিয়ে যাবে, কিভাবে যাবে, তো আমাদের কাছে যদি আগে থেকে ডাটা থাকে যে এই জায়গাটা ফাঁকা রয়েছে, এইদিকে ট্রাফিক কম রয়েছে, এইদিকে ট্রাফিক বেশি রয়েছে, এইখান দিয়ে রাস্তাঘাট করা উচিত, এই জায়গাতে কোনো বিপত্তি নাই, এই জায়গাতে কোনো নদী নেই, তাহলে এখান দিয়ে রাস্তা করা যাবে। তো এই বিষয়গুলো আমরা অল্প সময়ের মাধ্যমে করতে পারি, যেটা জিআইএস এর মাধ্যমে সম্ভব। আবার এর অনেকগুলি আরো বৈশিষ্ট্য রয়েছে, যেমন এগ্রিকালচারের ক্ষেত্রে বিভিন্ন কাজ রয়েছে, যে আজ থেকে দেখা গেল যে 10 বছর আগে দেখা যাচ্ছে যে এগ্রিকালচারে ধান চাষ এতটুকু হতো, আবার 10 বছর পর দেখা যাচ্ছে এতটা হচ্ছে, তো কমলো না বাড়লো, কোন কোন ধরনের রোগ দেখা যাচ্ছে, তো এই বিষয়গুলো আমরা ক্রমান্বয়ে যখন জিআইএস এর সফটওয়্যার আপডেট করতে থাকি এবং সেখান থেকে ডিসিশন মেক করতে থাকি, তখন কি হয়, এগ্রিকালচার সেক্টরের ক্ষেত্রেও প্রচুর কাজে লাগে, এগ্রিকালচার সেক্টর উন্নত করা যায়। তাই এগ্রিকালচারের ক্ষেত্রেও জিআইএস অনেক কাজে লাগে। আবার কি হচ্ছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেমন বন্যা পরিকল্পনা, তারপরে অগ্নুৎপাত বা ভূমিকম্প ব্যবস্থাপনা, এই যে বিভিন্ন ডিজাস্টার রয়েছে বা দুর্যোগ বিপর্যয় রয়েছে, কোথায় সাইক্লোন হবে, সাইক্লোনকে কিভাবে ব্যবস্থাপনা করা যায়, কিভাবে মানুষের ক্ষয়ক্ষতি কম হবে, এই সব বিষয়গুলো, ব্যবস্থাপনাগুলো জিআইএস এর মাধ্যমে খুব সহজে অল্প সময়ের মাধ্যমে করা যায় এবং সঠিকভাবে করা যায়। তুমি দেখা যাচ্ছে মানুষ হয়ে দেখা যাচ্ছে সহজে মানে নিজের চোখে দেখে অতটা ডিসিশন নিতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে জিআইএস এর মাধ্যমে যখন তুমি অনেকগুলো ডাটা পেয়ে গেলে যে এই বিষয়টা এখানে রয়েছে, এই বিষয়টা এখানে রয়েছে, তখন তুমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। যেমন একটা তোমাকে উদাহরণ দিয়ে বলে বলে দিই, যে তুমি একটা ফ্যাক্টরি তৈরি করবে, তো একটা ফ্যাক্টরি তৈরি করার জন্য তোমার কাছে একটা নির্দিষ্ট একটা জায়গা রয়েছে, তো জায়গাটার মাধ্যমে কোথায় ফ্যাক্টরি ঘর তৈরি হবে, কোথায় ড্রেনেজ সিস্টেম হবে, কোথায় পার্কিং হবে, কোথায় জল ফেলা হবে, তো এই বিষয়গুলো তুমি যখন নিজে চোখে দেখবে যে এখানে করে দাও, এখানে এটা করে দাও, এখানে ওটা করে দাও, তখন সেটা কিন্তু অতটা ভালো হবে না। কিন্তু যখন তুমি একটা মানে স্ট্রাকচারের মাধ্যমে করবে, তুমি যখন প্রসেসের মাধ্যমে করবে, যখন তুমি ভালো মন্দ বুঝবে যে এই জায়গাটাতে মাটিটা এমন রয়েছে, এই জায়গাতে কতটুকু ওভারলোড নিতে পারবে, এই জায়গাটুকুতে রাস্তা বের করলে কেমন হয়, তখন তুমি একটা প্রসেসের মাধ্যমে যখন জিআইএস এর উপর নির্ভর করে করবে, তখন কি হবে, কাজটা তোমার অনেকটা ভালো হবে, তোমার সেটা মানে ভবিষ্যতেও অনেক দিন পর্যন্ত চলবে, সেটা ভালো কাজ হবে।
কিন্তু তুমি যখন নিজের মতো করে নিজের চোখে দেখে যখন করতে যাবে তখন কি হবে, তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। কিন্তু অনেকগুলো ডাটাকে সামনে রেখে যখন তুমি করবে জিআইএস এর মাধ্যমে, তখন কি হবে, ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। তো এই যে বিষয়গুলো, এগুলো জিআইএস এর মাধ্যমে সহজে করা যায়। তাহলে আশা করছি জিআইএস সম্বন্ধে জানলে, যে জিআইএস কাকে বলা হয়, এর মাধ্যমে কি কাজ করা হয়, এর কম্পোনেন্ট এবং এলিমেন্টগুলি কি কি, এর এখানে ডাটা স্ট্রাকচারটা সম্বন্ধেও বললাম, যে স্পেশাল ডাটা এবং নন স্পেশাল ডাটা, তারপর রাস্টার ডাটা, ভেক্টর ডাটা, এই বিষয়গুলো আমরা জানলাম। তো আজকের মতো এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা কিছু শর্ট প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। তো তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাও। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের বলে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো, তোমাদের কয়েকদিন পরেই পরীক্ষা হবে, তাই সিলেবাসটা কমপ্লিট করো।